তো আশা করছি সেখানে এবার অক্সফোর্ডের মঞ্চে দাঁড়িয়ে সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহ কি বললেন? বিশ্ব কাঁপানো এই মঞ্চে শেষমেশ কি বার্তা দিলেন তারা? 14 জুন 2026 যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির ঐতিহ্যবাহী প্যানেল আলোচনায় অংশ নিয়েছিলেন জুলাই গণ অভ্যুত্থানের দুই মাস্টারমাইন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম এবং কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। দ্য স্টুডেন্ট লেড আপস্প্রিং অ্যান্ড দ্য ফিউচার অব পোস্ট রেভলিউশনারি বাংলাদেশ শীর্ষক এই আন্তর্জাতিক সেমিনারে তাদের প্রতিটি শব্দ, উচ্চারণ এবং যুক্তি যেন নতুন বাংলাদেশের এক শক্তিশালী ইশতেহার হিসেবে বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে। অক্সফোর্ডের মতো একটি বৈশ্বিক এবং অভিজাত একাডেমিক মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম ঠিক কী রাজনৈতিক বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিল তা নিয়েই আন্তর্জাতিক কূটনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের মহলে শুরু হয়েছে গভীর বিশ্লেষণ। চলুন দর্শক, তাদের ঐতিহাসিক ভাষণ এবং সুদূরপ্রসারী ভূরাজনৈতিক প্রভাবগুলো বিস্তরভাবে আলোচনা করা যাক। প্যানেল আলোচনার শুরুতেই দৃষ্টি কাড়েন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফিয়াহ পরিধান করে সংহতির এক অনন্য নজির স্থাপন করেন। আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতির ভাষায় পোশাক অনেক সময় হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করে। পশ্চিমা বিশ্বের এই অভিজাত মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের প্রতি সমর্থন জানানো প্রমাণ করেছে যে বাংলাদেশের তরুণ প্রজন্ম শুধু নিজেদের গণতান্ত্রিক অধিকার নিয়েই সচেতন নয়, বরং বিশ্ব মানবাধিকার এবং আধিপত্যবাদের বিরুদ্ধেও তারা সম্পূর্ণ আপোষহীন। সাদিক কায়েম অত্যন্ত গর্বের সাথে স্মরণ করেন যে অতীতে তিনি এই ঐতিহাসিক মঞ্চে শশী থারুর বা রবিট জনসনের মতো বিশ্ব নেতাদের বক্তব্য দেখতেন, আর আজ তিনি নিজেই সেই মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ নাগরিক এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করছেন। আর বক্তব্যে অত্যন্ত আবেগের সাথে উঠে এসেছে আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদের মতো বীরদের আত্মত্যাগের কথা। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে শহীদদের এই স্মরণ আসলে বিপ্লবের ন্যায্যতা এবং জাস্টিফিকেশন প্রতিষ্ঠার একটি বড় অংশ। একটি রাষ্ট্র যখন তার নিজের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন উল্টো তাদের উপর মানবাধিকার লঙ্ঘনের চরম সীমা অতিক্রম করে, তখনই সেই রাষ্ট্রের পরিবর্তন শুধু যৌক্তিকই নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার আইনের আলোকেও তা সম্পূর্ণ বৈধ। সাদিক কায়েম মূলত সেই বৈধতার গল্পটি অত্যন্ত নিখুঁতভাবে রাজনৈতিক নীতি নির্ধারকদের সামনে তুলে ধরেছেন। দর্শক, সেমিনারের সবচেয়ে তীক্ষ্ণ এবং সাহসী তাৎপর্যপূর্ণ অংশটি ছিল যখন প্যানেলিস্টদের কাছে জানতে চাওয়া হয় জুলাই বিপ্লব পরবর্তী সময়ে পতিত স্বৈরাচারী দলটির অবস্থান এবং তাদের রাজনীতি আসলে কি হবে। সাদিক কায়েম অত্যন্ত সোজাসাপটা এবং দ্ব্যর্থহীন ভাষায় এর জবাব দেন। তিনি বলেন, ইউরোপে হিটলার এবং নাৎসি বাহিনীর যে পরিণতি হয়েছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও সেই একই ধরনের পরিণতি হবে। রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক আইন এবং ইতিহাসের আলোকে এই তুলনাটি অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে যেমন ডিনাৎসিফিকেশন বা নাৎসি মুক্তকরণ করা হয়েছিল, ঠিক তেমনি বাংলাদেশেও এখন একটি ফেসিবাদ মুক্তকরণ বা ডিফেসিফিকেশন প্রক্রিয়া চলমান রয়েছে। একটি দল যখন 15 বছর ধরে রাষ্ট্রের আইন, বিচার এবং সংবিধানকে পাশ কাটিয়ে জনগণের উপর পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘন চালায়, তখন আন্তর্জাতিক আইনে তাদের আর একটি সাধারণ রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা হয় না, তাদের একটি ফেসিবাদী সংগঠন হিসেবেই দেখা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির নুরেমবার্গ ট্রায়ালে যেভাবে মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছিল, সাদিক কায়েমের এই বক্তব্যে মূলত বাংলাদেশেও সেই একই ধরনের ট্রানজিশনাল জাস্টিস বা ক্রান্তিকালীন ন্যায় বিচারের প্রয়োজনীয়তার দিকেই ইঙ্গিত করে। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত সাবলীল এবং যৌক্তিকভাবে নিজের বক্তব্য উপস্থাপন করেছেন। তার বক্তব্যের শুরুতেই ছিল এক অভাবনীয় চমক এবং মাটি মানুষের অহংকার। অক্সফোর্ডের মতো আভিজাত্যে ভরা এক এলিট শ্রেণীর একটি জায়গায় দাঁড়িয়ে তিনি অত্যন্ত গর্বের সাথে নিজেকে একজন রাজমিস্ত্রি সন্তান হিসেবে পরিচয় দেন। সমাজবিজ্ঞান এবং দক্ষিণ এশিয়ার রাজনীতির প্রেক্ষাপটে এই একটি বাক্যই এক বিশাল বিপ্লবের সমান। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সাধারণত বংশানুক্রমিক বা ডাইনেস্টিক পলিটিক্সের একচ্ছত্র আধিপত্য দেখা যায়।
একটি নির্দিষ্ট পারিবারিক পরিচয় বা এলিট শ্রেণীর ট্যাগ ছাড়া ক্ষমতার শীর্ষে পৌঁছানো বা আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা প্রায় অসম্ভব একটি বিষয়। কিন্তু জুলাই বিপ্লব সেই তথাকথিত ভিআইপি কালচার এবং বংশানুক্রমিক রাজনীতির অহংকারকে ভেঙে চুরমার করে দিয়েছে। আর সেখানে জন্ম নিয়েছে মেরিটোক্রেসি বা যোগ্যতাতন্ত্র। একজন সাধারণ মেহনতি মানুষের সন্তান আজ তার মেধা, প্রজ্ঞা এবং যোগ্যতার বলে অক্সফোর্ডে দাঁড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করছেন। এটি মূলত গণতান্ত্রিক নেতৃত্বের বিকেন্দ্রীকরণ বা ডেমোক্রেটাইজেশন বা লিডারশিপের সবচেয়ে বড় একটি দৃশ্যমান প্রমাণ। হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্মরণ করে বলেছেন, এই একই চেয়ারে একসময় ইমরান খানও বসেছিলেন, যা প্রমাণ করে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের তরুণ নেতৃত্ব এখন বিশ্বমানের সমকক্ষ। প্যানেল আলোচনায় পতিত স্বৈরাচারের ভবিষ্যৎ নিয়ে হাসনাত আবদুল্লাহ যে মন্তব্যটি করেছেন তা ইতিমধ্যেই আন্তর্জাতিক এবং দেশীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন, আজ আমরা এখানে বিএনপি, জামাত এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক পক্ষ একসাথে বসে আলোচনা করছি, কিন্তু আওয়ামী লীগকে আমরা এই আলোচনার টেবিলে স্থান দেই নাই। দে আর বার্কিং ইন দ্য স্ট্রিট অ্যান্ড দেয়ার ইজ নো সিট ফর দেম হেয়ার। অর্থাৎ তারা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এবং এখানে তাদের জন্য কোনো আসন নেই। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন তাদের বাকি জীবন জিল্লতির জীবন। আন্তর্জাতিক কূটনীতি এবং পলিটিক্যাল সাইকোলজির ভাষায় এই বক্তব্যটি অত্যন্ত কড়া এবং সুস্পষ্ট একটি বার্তা। অক্সফোর্ডের ভবনের বাইরে যখন পতিত স্বৈরাচারের গুটি কয়েক দোসর ব্যানার নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিল, তখন ভেতরের একাডেমিক পরিবেশে হাসনাত আবদুল্লাহর এই মন্তব্যটি ছিল মূলত ফেসিবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেবার মতো। এর রাজনৈতিক অর্থ হল গণতান্ত্রিক এবং সভ্য সমাজে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত কোনো গোষ্ঠীর সাথে সংলাপ, আপোষ বা রাজনৈতিক সমঝোতা হতে পারে না। পতিত স্বৈরাচার এখন রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে বিদেশের রাস্তায় কেবল চিৎকারই করতে পারে, কিন্তু একটি স্বাধীন এবং নতুন বাংলাদেশের নীতি নির্ধারণী টেবিলে তাদের আর কখনোই জায়গা হবে না। এটি মূলত একটি রাষ্ট্র কিভাবে তার অন্ধকার অতীতকে পেছনে ফেলে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ গণতন্ত্রের দিকে এগিয়ে যায় তারই একটি সুস্পষ্ট রূপরেখা। দর্শক, এই ঐতিহাসিক প্যানেল আলোচনার আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তা ছিলেন গবেষক নাবিলা ইদ্রিস। তিনি অত্যন্ত সাবলীল এবং একাডেমিক ইংরেজিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের বিগত 15 বছরের একটি কালো অধ্যায় তুলে ধরেন। রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে কিভাবে আয়নাঘরের মতো গোপন বন্দিশালা তৈরি করা হয়েছিল এবং কিভাবে বিরোধী মতের মানুষের বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল তার নিখুঁত চিত্র তিনি পশ্চিমা গবেষক এবং নীতি নির্ধারকদের সামনে উপস্থিত করেন। সব মিলিয়ে অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির এই প্যানেল আলোচনাটি ছিল বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশের এক বিশাল কূটনৈতিক এবং বুদ্ধিভিত্তিক বিজয়। বিগত 1.5 দশক ধরে পতিত স্বৈরাচার আন্তর্জাতিক লবিংয়ের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের যে মিথ্যা এবং বিকৃত চিত্র তুলে ধরেছিল, অক্সফোর্ডের এই একটি সেমিনার এই পুরো প্রোপাগান্ডাকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ব নেতাদের চোখে চোখ রেখে নিজেদের মেধা, যুক্তি এবং প্রজ্ঞার মাধ্যমে আসলে কি সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহরা দেশের সম্মান রাখতে পেরেছেন? অক্সফোর্ডে বক্তব্য নিয়ে বিভিন্ন দলের যে প্রোপাগান্ডা সেগুলোকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে।